স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা জিওটেকটনিক থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে ডিটেলে জানব। কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় সঞ্চরণ বা মহাদেশীয় চলন। তো আমাদের পৃথিবীর যে বর্তমান অবস্থা বা মহাদেশগুলোর যে বর্তমান অবস্থান, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে তাদের অবস্থান পরিবর্তিত হয়েছে এবং বর্তমান সময়ে আমরা বাম দিকের চিত্রে যেমন অবস্থান সেরকম দেখতে পাচ্ছি, যদিও বর্তমান সময়তেও কিন্তু মহাদেশগুলো সঞ্চরণশীল অবস্থাতেই রয়েছে। তো পৃথিবীর উৎপত্তির একেবারে শুরু থেকে আমরা যদি দেখি, মোটামুটি 450 কোটি বছর এর সময় থেকে একটা দীর্ঘ সময় পৃথিবীর যে অবস্থা সেটা কিন্তু স্থিতাবস্থায় ছিল। তো আজ থেকে মোটামুটি 25 থেকে 30 কোটি বছর আগে পর্যন্ত সেই অবস্থা বর্তমান ছিল, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে একত্রিত অবস্থা থেকে ভাঙন শুরু হয়। মহাদেশ একটাই মাত্র যে মহাদেশ ছিল সেটাতে ভাঙন শুরু হয় আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে। আমরা যদি বলি কোন যুগে, তাহলে সেটা মেসোজোয়িক যুগে, মেসোজোয়িক এরাতে, এবং মেসোজোয়িক এরারও ট্রায়াসিক পিরিয়ড। তো সেই সময় থেকে ধীরে ধীরে ভাঙন শুরু হয়, চলন শুরু হয়। তো এটাই হচ্ছে মহাদেশীয় সঞ্চরণের সূত্রপাত, এবং তারপরে বিভিন্ন যুগে বিভিন্ন অবস্থায় বিভিন্ন অবস্থানে ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকের যে চিত্র, সেখানে একটা অবস্থা দেখতে পাচ্ছি পার্মিয়ান পিরিয়ড ছিল মেসোজোয়িক এরার ঠিক আগের অবস্থা, প্যালিওজোয়িক এরার শেষ পর্যায়ে। তারপরেই ট্রায়াসিক শুরু হয় এবং ট্রায়াসিকের পর জুরাসিক, ক্রিটেশাস, এরকম পরপর শুরু হয়। সেটা আমি পরপর আপনাদের জানাবো কিভাবে কোনটা এসেছিল। একটু যুগগুলো নিয়ে ধারণা থাকাটা প্রয়োজন, না হলে কিন্তু কোন অবস্থায় কে ছিল এটা আমাদের কাছে কেউটা স্পষ্ট হবে না। ঠিক আছে, তো যাই হোক, বিভিন্ন যুগে পেলিওসিন পিরিয়ড, বর্তমানে কোয়াটারনারি পিরিয়ড চলছে। কোয়াটারনারি পিরিয়ডের মধ্যে হলোসিন ইপোজ কিন্তু বর্তমানে চলছে। তো বর্তমান অবস্থাটা হচ্ছে এইখানে, এরকম অবস্থা। এবার আমরা দেখব যে আমরা মহাদেশীয় সঞ্চরণের কথা বলতে গিয়ে আলফ্রেড ওয়েগনারের কথা বলি। উনি একটা বই লিখেছিলেন, সেটা ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে এবং তারপর সেটা যখন ইংরেজিতে অনুবাদ হয়, সারা বিশ্ব এই তত্ত্বটা নিয়ে জানতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেটা নিতে আসবো, কিন্তু ওয়েগনারের আগেও বিভিন্ন ব্যক্তি তারা পুরোপুরি এই ধারণাটা সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা না দিলেও তার একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এরকম হতে পারে। তো তার আগে কে কে বলেছিলেন এবং কি বলেছিলেন সেটাও কিন্তু আমাদের একটু জেনে রাখাটা প্রয়োজন। সেটা হচ্ছে 1570 নাগাদ আব্রাহাম অর্টেলিয়াস উনি বলছেন মহাদেশগুলো বর্তমান অবস্থায় যাওয়ার আগে একত্রিত অবস্থায় ছিল। এটা 1570 নাগাদ, অর্থাৎ সেই মধ্যযুগে তিনি এটা বলেছিলেন। এরপর 1620 নাগাদ ফ্রান্সিস বেকন উনি নোভাম অর্গ্যানাম বলে একটা বইতে দেখালেন যে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এরা খাঁজে খাঁজে মিলে যায়। এটা ফ্রান্সিস বেকন দেখালেন। ঠিক আছে, এবার এখানে কিন্তু কোথাও একটা তত্ত্ব দাঁড় করানোর ভূমিকা নেই, সেজন্য আমরা ওয়েগনারের কথাই প্রথম বলি। তো বেকন এরকম বললেন। এরপর 1666 নাগাদ
ফ্রান্সোয়া প্লাসেট। ফ্রান্সোয়া প্লাসেট তিনি বললেন কি, মহীসঞ্চরণের ফলে দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার মাঝে যে ভূভাগ সেটা অবনমিত হয়ে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি করে। প্লাসেট এটা বললেন। অর্থাৎ এখানেও আমরা কিন্তু একটা মহাদেশীয় সঞ্চরণের ইঙ্গিত পাচ্ছি। এরপর আরেকটু পরে 1858 নাগাদ স্নাইডার তিনি বলছেন যে মহাদেশীয় সংযুক্তি একটা মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন এবং বলেন যে ভূত্বকের একটা প্রসারণের জন্য মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, স্নাইডার, পেলিগ্রিনি উনি এটা বলছেন। পরবর্তীকালে ফিশার, আরও বেশ কয়েকজন ব্যক্তি তারা এটাকে সমর্থন করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু 1858 নাগাদ বলা হয়। এরপর 1910 নাগাদ এফ.বি. টেলর উনি টারশিয়ারি যুগের যে পর্বত তার বিন্যাস দেখিয়ে বলছেন যে মহাদেশের একটা পার্শ্ব গতি রয়েছে, অর্থাৎ পাশের দিকে চলনের একটা ব্যাপার রয়েছে, যার কারণে পর্বত কিন্তু একদিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ এখানেও মহাদেশীয় সঞ্চরণের কথা কিন্তু উনি বলছেন যে মহাদেশগুলো তাহলে মুভমেন্ট হচ্ছে। তো এইভাবে বিভিন্ন সময় মহাদেশের বিভিন্ন যে স্থান পরিবর্তন হয়েছে এটা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে বলেছেন। কেউ ছবিতে উপস্থাপন করেছেন, কেউ ব্যাখ্যা করেছেন কোনো একটা বিষয়, কেউ বলেছেন। তো এই সমস্ত কিছুর পরে বিংশ শতাব্দীর শুরুতে আলফ্রেড ওয়েগনার তিনি 1915 নাগাদ 1915 নাগাদ জার্মান ভাষাতে একটা বই লিখছেন যার নাম হচ্ছে ডাই স্টেটহাং ডার্ক কন্টিনেন্ট অ্যান্ড ওজেন। এই বইটা তিনি জার্মান ভাষায় লিখছেন। কিছু বলবেন কেউ? সম্ভবত কেউ হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলার আছে? আচ্ছা, তো 1915-তে উনি যে বইটা লিখলেন সেটা কিন্তু জার্মান ভাষায় লিখলেন। এবং সেই মুহূর্তে কিন্তু যেহেতু এটা জার্মান ভাষা ছিল, খুব বেশি মানুষের কাছে সেটা পৌঁছাতে পারেনি। এরপরে 1922-এ তিনি একটা সংশোধিত সংস্করণ প্রকাশ করলেন, বইটার মধ্যে যেগুলো ভুলভ্রান্তি ছিল সেগুলো সংশোধন করলেন। আলটিমেটলি সেটা 1925-এ গিয়ে, একটু সালটা মনে রাখবেন, এবং কেন মনে রাখবেন তার অনেকগুলো কারণ আছে, প্রশ্ন তো হতেই পারে, আরও কিছু কারণ আছে সেগুলো বলবো। এই বইটা অনুদিত হচ্ছে কি নামে? দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশেন। এই বইটা 1925-এ ইংরেজিতে লেখা হয়ে আসছে এবং তখন থেকেই কিন্তু এটা জনপ্রিয়তা লাভ করছে সারা বিশ্বে। তো এখানে তিনি ডিটেলে বর্ণনা করলেন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকার মধ্যে মিল ছাড়াও তিনি অনেক কিছু ডিটেল এখানে বলেছিলেন। এখন ওয়েগনার ছিলেন একজন পুরা জলবায়ু তত্ত্ববিদ এবং জিওফিজিসিস্ট ছিলেন। অর্থাৎ এই তত্ত্বকে দাঁড় করানোর জন্য বা এর প্রামাণ্যস্বরূপ বিভিন্ন বিষয়ে উপস্থাপনের জন্য যথেষ্ট রসদ সংগ্রহ করার জন্য একজন সঠিক ব্যক্তিত্ব তিনি ছিলেন। কারণ এতদিন পর্যন্ত যারা বলে এসেছেন তারা কিন্তু টুকরো টুকরোভাবে বিভিন্ন কথা বলেছেন। তো উনি কী করলেন, এখানে ব্যাপকভাবে গবেষণা চালিয়ে তিনি উপস্থাপন করছেন, এই পুরো তত্ত্বটাকে উনি দাঁড় করাচ্ছেন এবং সেটাকে কিন্তু নানা রকম প্রমাণ দিয়ে সেটাকে উনি ব্যাখ্যা করছেন। তো সেই সবগুলো আমরা জানি, প্রমাণ কী কী আছে বা কী সেগুলো আমরা এখানে আলোচনা করব। কিন্তু তার আগে আমি এই টাইম পিরিয়ডটা নিয়ে একটু বলবো। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুর জন্য ইম্পর্ট্যান্ট, একটু ছোট করে দেখে রাখবেন
বা মনে রাখতে পারেন। ঠিক আছে, আমাদের যে টোটাল জিওলজিক্যাল টাইম স্কেল রয়েছে, আমাদের সারা পৃথিবীর 450 কোটি বছরের যে ইতিহাস, সেটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। প্রিক্যাম্বিয়ান, প্রি ক্যাম্বিয়ান, আর হচ্ছে ফ্যানেরোজোইক। প্রিক্যাম্বিয়ান আর ফ্যানেরোজোইক। ঠিক আছে, তো এটাকে দুটোভাবে মনে রাখতে পারেন, একটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান আর এখানে হচ্ছে ফ্যান। এই দুটো হচ্ছে মূল ডিভিশন। ঠিক আছে, এখন এই যে প্রিক্যাম্বিয়ান এরা একদম সেই 450 কোটি থেকে 54 কোটি বছর, একদম এই ডিটেল একটা অনেকটা বড় সময়ের এই পর্যায়ে এটাকে এখানে ডিভিশন করে দেওয়া হচ্ছে। আর এই ফ্যানেরোজোইকটা 54 কোটি থেকে অ্যাট প্রেজেন্ট বর্তমান সময় পর্যন্ত এই ডিভিশনটা ভাগ করা হচ্ছে। এবার এই প্রিক্যাম্বিয়ানের মধ্যে আবার তিনটে এরা আছে, হেডিয়ান, আর্কিয়ান আর প্রোটেরোজোইক। ঠিক আছে, হেডিয়ান, আর্কিয়ান আর প্রোটেরোজোইক, এই তিনটে ডিভিশন হয়ে গেল। প্রিক্যাম্বিয়ানের আর ডিভিশন নেই। প্রিক্যাম্বিয়ানের কেন বলা হচ্ছে? কারণ ক্যাম্বিয়ান এগুলো হচ্ছে একটা পিরিয়ড, এটা একটা এরা। আর এইখানে ফ্যানেরোজোইক শুরু হচ্ছে। ফ্যানেরোজোইকের তিনটে ডিভিশন আছে, একটা হচ্ছে প্যালিওজোইক, আর একটা হচ্ছে মেসোজোইক, আর একটা হচ্ছে সেনোজোইক। তো এই প্যালিওজোইকের যেটা শুরু সেটা হচ্ছে ক্যাম্বিয়ান দিয়ে, অর্থাৎ এই 54 কোটি বছর আগের সময়টা এই ক্যাম্বিয়ান থেকে শুরু হচ্ছে। তো এই ক্যাম্বিয়ানের আগে যা কিছু সেটাকে আমরা বলছি প্রিক্যাম্বিয়ান। ঠিক আছে, এই পুরো পিরিয়ডটাই হচ্ছে প্রিক্যাম্বিয়ানের আন্ডারে। তো ক্যাম্বিয়ানের আগে, এই ক্যাম্বিয়ান থেকে শুরু হচ্ছে। এই ক্যাম্বিয়ান, অর্ডোভিসিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, মিসিসিপিয়ান, পেনসিলভানিয়ান আর পারমিয়ান, এই সবটা নিয়ে হচ্ছে প্যালিওজোইক। তারপরে আসছে মেসোজোইক। মেসোজোইকের তিনটে ভাগ আছে, ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসাস। এইটা থেকে মনে রাখবেন, এটা শুরু হচ্ছে কবে? এটা শুরু হচ্ছে মোটামুটি 25 কোটি থেকে শুরু হচ্ছে। এটা 25 কোটি বছর আগের গল্প। তার আগের গল্প হচ্ছে প্যালিওজোইক, যেখানে প্যানজিয়া ভাঙনের কোনো ব্যাপারটা আসছে না। তো এই সময় থেকে মেসোজোইক থেকে প্যানজিয়া ভাঙন শুরু হচ্ছে 25 কোটি বছর আগে, যার তিনটে ভাগ। ট্রায়াসিক, যদি বলা হয় কোন পিরিয়ডে শুরু হয়েছিল তাহলে কিন্তু সেটা ট্রায়াসিক হবে। ট্রায়াসিক, তারপরে আসছে জুরাসিক, তারপরে আসছে ক্রিটেসাস। তাহলে এই তিনটে ডিভিশন হচ্ছে মেসোজোইকের। এইখানে প্যানজিয়া ভাঙন টাঙন শুরু হলো, তারপর সরতে শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। আর সেনোজোইকের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে টারশিয়ারি অর্থাৎ হিমালয়ের উৎপত্তির সময়, আর একটা হচ্ছে কোয়াটারনারি, তারপরের যে অংশ সেইটা। এবং কোয়াটারনারি শুরু হচ্ছে কবে? একদম যেটা আমরা যে অবস্থাটাতে আছি, আমরা যে যুগে রয়েছি, কোয়াটারনারি যে পিরিয়ডে রয়েছি, কোয়াটারনারি পিরিয়ড। তো সেই কোয়াটারনারির দুটো ভাগ, প্লিস্টোসিন আর হলোসিন। তো প্লিস্টোসিনটা কিন্তু লাস্ট 10,000 বছর আগে প্লিস্টোসিন শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরে আমাদের হলোসিন, যেটা বর্তমান যেটা চলছে হলোসিন, সেই হলোসিনটা কিন্তু শুরু হচ্ছে। যাই হোক, মোটামুটি একটা খুব ছোট্ট ডিভিশন আমি এখানে দেখালাম। এটা একটু মনে রাখবেন যে প্রিক্যাম্বিয়ান আর ফ্যানেরোজোইক এই দুটো মূল ডিভিশন আছে। ফ্যানেরোজোইকের মধ্যে আবার তিনটে আছে, প্যালিওজোইক, মেসোজোইক, সেনোজোইক। প্যালিওজোইকের অনেকগুলো ভাগ আছে। মেসোজোইকের তিনটে ভাগ, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসাস। এই ট্রায়াসিক থেকে শুরু হচ্ছে প্যানজিয়ার ভাঙন এবং তার চলন। আর বর্তমান সময় যেটা সিনোজোইক এরা, সিনোজোইকের মধ্যে টারশিয়ারি অর্থাৎ হিমালয়ের উৎপত্তির যে পিরিয়ড সেই টারশিয়ারি, এবং তারপরে
কোয়াটারনারি, এই দুটো সেনোজোয়িকের মধ্যে ডিভিশনটা পড়ছে। বাদ বাকি আরও বিভিন্ন সময় এইগুলো আসবে, পর্বতের উৎপত্তির সময় আবার এই যুগগুলোতে আমাদের ফিরে যেতে হবে, বা বিভিন্ন সময়ে যখনই জিওলজিক্যাল টাইম স্কেলের কথা আসবে এইগুলোর কথা কিন্তু আসবে। তো ছোট ছোট করে একটু মনে রাখার চেষ্টা করবে, অ্যাটলিস্ট উপবিভাগগুলো না হলেও মূল যে বিভাগ অর্থাৎ প্রিক্যাম্বিয়ান আর ফ্যানেরোজোয়িক, এবং তারপর প্যালিওজোয়িক, মেসোজোয়িক আর সিনোজোয়িক, এই যে মূল বিভাগ এইটা অন্তত মনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্যানজিয়ার ভাঙনটা এই সময় শুরু হয়েছিল, এইভাবে হয়েছিল। এবার আমি চলে আসব আলফ্রেড ওয়েগনার কি বলেছেন, কেন বলেছেন এবং কিসের ভিত্তিতে বলেছেন, প্রত্যেকটার এক্সপ্লেনেশন আমি এখানে আলোচনা করব। তো উনি দ্য অরিজিন অফ ওশেন কন্টিনেন্ট অ্যান্ড ওশেন বা ডাই এস্টেথাং ডার কন্টিনেন্ট ডে ওজেন, এই বইতে তিনি তার মতবাদটা প্রকাশ করলেন। এবং তিনি যেটা মূল বিষয় বলতে চেয়েছেন, ৩৫ কোটি বছর আগে পৃথিবীর দুটো অংশ ছিল, একটা হচ্ছে একটাই স্থলভাগ বা প্যানজিয়া, যার মানে হচ্ছে অল আর্থ, সমগ্র পৃথিবী। প্যানজিয়া একটা গ্রিক শব্দ, তার মানে হচ্ছে অল আর্থ। আর প্যানজিয়ার চারিদিকে যে মহাসাগর ছিল সেটা ছিল প্যান্থালাসা। এবং মেসোজোয়িক যুগের শুরু থেকে ২৩ কোটি বছর আগে থেকে আপ টু প্লিস্টোসিন পর্যন্ত মহাদেশীয় খণ্ডগুলো বিভিন্ন দিকে সরে যেতে থাকে। বর্তমানে আমরা হলোসিন পিরিয়ডে রয়েছি, যেখানে বর্তমান অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি। প্লিস্টোসিন পর্যন্ত এটা হয়েছে। এটা কিন্তু আমরা চলে এসেছি পুরোপুরি আলফ্রেড ওয়েগনারের এক্সপ্লেনেশনে। তিনি যা বলেছেন আমাদের সেইগুলো আলোচনা করতে হবে। সেটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা আমরা তার সমালোচনাতে আলোচনা করব। তিনি বলেছেন এই ট্রায়াসিকের সময় থেকে 200 মিলিয়ন মানে 20 কোটি, তো সেই সময় মোটামুটি বা অ্যাকচুয়াল পিরিয়ড হচ্ছে 23 কোটি মতো, 23 কোটি বছর আগে থেকে এই জিনিসটা শুরু হয়। এবং কবে পর্যন্ত চলেছিল? প্লিস্টোসিন পর্যন্ত। ঠিক আছে, প্লিস্টোসিন এটা মনে রাখবেন। প্লিস্টোসিন একটু আগে আমি আলোচনা করলাম, সেনোজোয়িকের মধ্যে পড়ছে প্লিস্টোসিন। কোয়াটারনারি পরে, কোয়াটারনারির দুটো ভাগ, তার মধ্যে প্লিস্টোসিন। এবার যখন ভাঙন হলো, প্যানজিয়ার যে উত্তরের অংশ ছিল সেটার নাম ছিল লরেশিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরের যে অংশ সেটা হচ্ছে লরেশিয়া, এবং দক্ষিণের যে অংশ সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এবার এই লরেশিয়ার মধ্যে কোন কোন অংশ ছিল, এখান থেকে প্রশ্ন হতে পারে। লরেশিয়া উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর এবং মধ্য অংশ। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর এবং মধ্য অংশ লরেশিয়ার মধ্যে পড়ত। আর গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে পড়ত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারতীয় উপদ্বীপ, মাদাগাস্কার, যদিও এটা এর অংশই ছিল, এখানে আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। এই ছিল গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। এবং মাঝে এই যে ইকুয়েটর বরাবর অবস্থান করত টেথিস। তো যাই হোক, এই অবস্থায় ছিল। প্যানজিয়ার ভাঙনটা শুরু হয় এই সময় ট্রায়াসিক পিরিয়ডে প্যানজিয়ার ভাঙন শুরু হয় মোটামুটি 20 থেকে 22 কোটি বছর আগে এটা শুরু হয়। এটা তো একদিনে হয়নি, ফাটল শুরু হলো, তারপর ধীরে ধীরে ভাঙন শুরু হলো, এগুলো হলো। এবং আটলান্টিক মহাসাগর এটার তৈরি হয়েছিল মোটামুটি 13.5 কোটি বছর আগে। এইখান থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু হয় এবং আটলান্টিক মহাসাগর এখানে আসতে থাকে। এরপরে ভারতীয় উপদ্বীপ সরতে শুরু করে। লেট ক্রিটেশাসের দিকে আমরা জানি কি ভারতীয় উপদ্বীপে এই যে দাক্ষিণাত্য মালভূমি, সেটা কিন্তু ক্রিটেশাস যুগের শেষ দিকে মেসোজোয়িক এরার মধ্যেই হয়েছে। এগুলো তৈরি হয়েছে, আরাবল্লী পর্বত পরপর এগুলো তৈরি হয়েছে। তো তারপরে 5 কোটি বছর আগে ভারতীয় ভূখণ্ড সরতে সরতে এখানে
ধাক্কা খায় মোটামুটি 7 কোটি 5 কোটি বছর আগে, যেটা টারশিয়ারি যুগে হয়েছিল, এবং সেখান থেকে হিমালয়ের উৎপত্তি হয়। আফ্রিকা মহাদেশ উত্তর দিকে কিছুটা সরে আসে, ইউরোপের সাথে ধাক্কা লাগে, আল্পস পর্বত তৈরি হয়, এবং অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এগুলো যে বিচ্ছিন্ন হয়ে গেল, এই জায়গাতে এইখানে একটা শূন্যস্থান তৈরি হলো, যেটা বর্তমানে ভারত মহাসাগর হিসেবে অবস্থান করছে। তো এই ঘটনাগুলো পরপর ঘটল। তো এই হচ্ছে মূল বক্তব্য আলফ্রেড ওয়েগনারের। এবং তিনি এটা বলতে গিয়ে তিনি যে দুটো শক্তির কথা বলেছেন, যে দুটো বলের কথা বলেছেন, যে আমি সালগুলোর কথা বলছিলাম, যে উনি 1912 সালে প্রথম, 15 সালে তার বইটা প্রকাশিত হলো এবং 25 নাগাদ ইংলিশে ট্রান্সলেট হলো। তখন কিন্তু পাদসংস্থান তত্ত্ব বলে কোনো তত্ত্ব ছিল না। পাদসংস্থান তত্ত্ব কবে এসেছে একটু বলুন, একটু পাদসংস্থান তত্ত্ব কবে এসেছে, কোন সময় এসেছে? 1965। 1965-তে পাদ কথাটা প্রথম ব্যবহার করা হচ্ছে, তারপরে ধীরে ধীরে পাদসংস্থান তত্ত্বটা কিন্তু বিকাশ লাভ করেছে। যতদিন না পর্যন্ত পাদসংস্থান আসে ততদিন পর্যন্ত কিন্তু আলফ্রেড ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্ব কিন্তু সেইভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি, বা সর্বজন বিদিত হতে পারেনি, সমাদৃত হতে পারেনি। ছিল, অনেকেই এটাকে খুব একটা ভালো তত্ত্ব বলে মনে করতেন, কিন্তু কিভাবে সরছে, কেন সরছে ইত্যাদির এক্সপ্লেনেশনটা কিন্তু পাদসংস্থানের পরে পাওয়া গেল, 1960-এর দশকের পরে পাওয়া গেল সেটা। তো তার আগে কারণ কি? কারণ হচ্ছে ওয়েগনার যে বলের কথা বলেছেন, যে কি করে মহাদেশগুলো সরছে, ভালো কথা, মিলে যাচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সরছে কি করে, কে সরিয়ে দিচ্ছে, কার এত ক্ষমতা এত বড় বড় মহাদেশগুলো সরে যাবে, সেই এক্সপ্লেনেশনটা এতদিন ছিল না। কারণ উনি মাত্র দুটো বলের কথা বলেছেন। একটা হচ্ছে বৈষম্যমূলক আবর্তন বল, অভিকর্ষীয় কেন্দ্রের বৈষম্য, এবং জোয়ারি শক্তি, টাইডাল ফোর্স, এই দুটো শক্তির কথা উনি কিন্তু বলেছেন। তো এইগুলো যথেষ্ট নয় আমরা জানি, উনি কি বলেছেন সেটা আমাদের একটু জানতে হবে। শিয়াল স্তর সীমা স্তরের ওপরে রয়েছে ভাসমান অবস্থায়, অর্থাৎ এডওয়ার্ড সুয়েজ যেটা বলেছিলেন, এডওয়ার্ড সুয়েজকে উনি সমর্থন করছেন। আমরা আগের দিন কি জানলাম, সুয়েজ কিন্তু শিয়াল, সীমা আর নিফে এই তিনটে স্তরের কথা বলেছেন। ঠিক আছে, সুয়েজের মতবাদটা উনি গ্রহণ করেছিলেন, যে ঠিক আছে, শিয়াল সীমার ওপরে ভাসমান অবস্থায় রয়েছে এবং মহাদেশীয় যে খণ্ড নিচের দিকে চাপ দিচ্ছে, যেটা কিনা অভিকর্ষ একটা কাজ করছে, ভর কেন্দ্রগামী যে অভিকর্ষ, সেটা চাপ দেওয়ার জন্য সেই অভিকর্ষটা কাজ করছে। আর সেটার সাথে সাথে নিচের যে তরল রয়েছে, সেই তরলটা কিন্তু ঊর্ধ্বমুখে একটা চাপ দিচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা প্লবতা বলি। জলের যেমন একটা প্লবতা রয়েছে, তরলে, যে কোনো তরলের কিন্তু একটা প্লবতার ধর্ম থাকে, যে কারণে তার উপরে বস্তু ভেসে থাকে। ঠিক সেইভাবে বস্তুগুলো ভেসে আছে, প্লবতা, একদিকে অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, মহাদেশগুলো নিচের দিকে চাপ দিচ্ছে, আর প্লবতা ধর্মের জন্য এটা উপর দিকে চাপ। এই দুটোর একটা ব্যালেন্স থাকছে, ভারসাম্য বজায় থাকছে এই দুটো বলের কারণে। এইবার পৃথিবীর আকৃতি যেহেতু উপগোলক, এই রকম ধরনের যে আকৃতিটা, এই উপগোলক আকৃতি হওয়ার কারণে এই প্লবতাটা, ভরকেন্দ্রটা কিন্তু সমান সব জায়গায় নয়। এই কারণে নিরক্ষরেখার দিকে একটা বলের সৃষ্টি হয়, নিরক্ষরেখার দিকে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এই কারণে মহাদেশের খণ্ডগুলো নিরক্ষরেখার দিকে সরতে থাকে, যেহেতু পৃথিবীর আকৃতিটা এইরকম, মেরুর দিকে চাপা এবং নিরক্ষরেখার দিকে স্ফীত। তো সেই কারণে নিরক্ষরেখার দিকে একটা বলের সৃষ্টি হয়, প্লবতা কেন্দ্র তৈরি হয়, এই দিকে মহাদেশগুলো সরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এইটা হচ্ছে মহিষঞ্চরণের জন্য একটা বল। ওয়েগনার এটা বলেছেন যে
নিরক্ষরেখার দিকে ভূখণ্ডগুলো সরে যাওয়ার একটা প্রবণতা, কারণ হচ্ছে এই প্লবতা, কারণ হচ্ছে পৃথিবীর এরকম আকৃতি, কারণ হচ্ছে অভিকর্ষ কেন্দ্র, একটা ভর কেন্দ্রের পরিবর্তন, সেন্টার অফ গ্র্যাভিটি এরকম কাজ করছে, প্লবতা এরকম কাজ করছে, এবং নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত, এই কারণে এই ঘটনা ঘটছে। এটা একটা বল, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জোয়ারি শক্তি, টাইডাল ফোর্স, চন্দ্র এবং সূর্যের আকর্ষণ, তার প্রভাবে মহাদেশগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায়। এরকম এই যে আকর্ষণ বল, এই কারণে মহাদেশগুলো সরে যায়, পূর্ব থেকে পশ্চিমে সরে যায়, এবং ভূত্বকের যে সীমা সেটা শিয়াল স্তরের উপর দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যায়। জোয়ারি শক্তিটা খুব সামান্য হলেও দীর্ঘদিন ধরে এইটা কাজ করার কারণে এরকম হয়। তো এই দুটো বলের কথা উনি প্রাথমিকভাবে বলেছিলেন। এখন উনি নিজেও জানতেন যে এই দুটো বল কিন্তু যথেষ্ট নয়, সে কারণে পরবর্তী সময়ে উনি আর্থার হোমসের যে পরিচলন স্রোত, সেটাও এর আগে চলে এসেছে এই তত্ত্বটা, পরিচলন স্রোত তত্ত্ব। আমরা পর্বত উৎপত্তির তত্ত্বগুলো নিয়ে যখন আলোচনা করব, সেখানে হোমসের তত্ত্ব ইত্যাদি বিভিন্ন জনের তত্ত্ব আলোচনা করব। তো এইগুলো কিন্তু অলরেডি চলে এসেছে তত্ত্ব। তো তিনি পরে এটা পরিচলন স্রোতকেও কিন্তু পরবর্তীকালে স্বীকার করেন যে এরকম একটা কারণ কিন্তু রয়েছে মহাদেশগুলো চলনের জন্য। কিন্তু উনি তার মূল তত্ত্বে এই দুটো বলের কথাই বলেছিলেন, যে এই দুটো কারণে মহাদেশের সঞ্চরণ ঘটে। এটা তার নিজস্ব কথা। তো এরপরে আমরা বিভিন্ন যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলোতে চলে যাব, মহাদেশীয় সঞ্চরণের যে প্রমাণ সেইগুলো। প্রথম হচ্ছে, এগুলো আপনাদের কম বেশি জানা, আমি একটু রিভিশন করিয়ে দেবো, আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো হয়তো জানা আছে বা জানা নেই, আমি সেগুলো একটু বলবো। তো প্রথম হচ্ছে জিগস ফিট। তিনি একেবারে আটলান্টিক মহাসাগরের দুটো উপকূল ভাগকে টেনে আনেন এবং দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার যে মিল সেটাকে উল্লেখ করে বলেন যে এরা একসময় একসাথে ছিল, পরবর্তীকালে ভাঙনের কারণে সরে আসে এবং সেই জন্যই এদের উপকূল ভাগে মিল দেখতে পাওয়া যায়। এই ঘটনাটাকে বলা হয় জিগস ফিট, বা এটাকে অনেক সময় আর একটা ভাষা দিয়ে বলা হয় জাক্সট্রাপোজিশন। এটা মনে রাখবেন, জাক্সট্রাপোজিশন এটাকে বলা হয়। এই জিগস ফিট দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ছাড়াও আরও বেশ কিছু এলাকাতে এরকম দেখতে পাওয়া যায়। তো 100% যদিও মিলবে না, এটার কারণ উনি বলেছেন যে কোটি কোটি বছর ধরে উপকূল ক্ষয়ের কারণে নিখুঁত চিত্রটা কিন্তু পাওয়া যায় না। তো এটা একটা প্রমাণ হিসেবে উনি ব্যবহার করেছেন। এছাড়া কিছু শিলাগত সাদৃশ্য বলেছেন। মেসোজোইক যুগে যে ডায়োরাইট শিলা তৈরি হয়েছিল সেটা দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে আন্টার্কটিকা, তাসমানিয়া পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই যে গান্ডোয়ানা ল্যান্ড, যেটা সেই তৎকালীন সময় ছিল, যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এই যে অংশটা গান্ডোয়ানা ল্যান্ডের যে অংশটা ছিল, সেখানে আমরা দেখব দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে এই আন্টার্কটিকা থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অঞ্চলে ডলোরাইট শিলা বলয় পাওয়া যায়। তো এটাকে থেকে মনে করা হয় যে দুটো কোনো এক সময় একসাথে অবস্থান করত। এছাড়া শিলা স্তর, এটা শিলা, কোন শিলা পাওয়া যাচ্ছে কোন জায়গাতে সেটা। এছাড়া শিলা স্তর আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতে নিস জাতীয় শিলা, সেটা কিন্তু একই জায়গাতে পাশাপাশি পাওয়া যায়। এটা একটা প্রমাণ। বিভিন্ন ধাতব খনিজ, লোহার আকরিক, ম্যাঙ্গানিজ, টিন, সোনা, এগুলোর যে বন্টন, সেটাও আটলান্টিক মহাসাগরের যে দুটো উপকূল সেখানে দেখা যাবে
পাশাপাশি একই রকম জায়গাতে রয়েছে। তাহলে শিলাগত সাদৃশ্য, প্রথমে আকৃতিগত সাদৃশ্য, শিলাগত সাদৃশ্য, শিলার বন্টনের সাদৃশ্য এবং খনিজ পদার্থ তারও সাদৃশ্য পাওয়া যাচ্ছে। তো মনে করা হচ্ছে একসাথে একসময় একসাথে ছিল, সেই কারণেই এত রকমের মিল পাওয়া যাচ্ছে। কোনো একটা পার্টিকুলার নয়, অনেক রকমের মিল আমরা এখানে খুঁজে পাচ্ছি এই কারণে। এবার আমরা পুরা জলবায়ুগত যে প্রমাণ, প্যালিও ক্লাইমেট, অর্থাৎ প্যালিও মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন জলবায়ুগত যে প্রমাণ সেইটা। এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা প্রাচীন হোয়াইট কালারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে হিমবাহের বন্টন, কোথায় কোথায় হিমবাহ ছিল। তো কার্বনিফেরাস উপযুগে, কার্বনিফেরাসে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, আন্টার্কটিকা এর কিন্তু হিমবাহের নিদর্শন পাওয়া যায়। যদিও বর্তমানে আন্টার্কটিকাতেই সেই অবস্থানটা পাওয়া যায়। এখন এই চিহ্নগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে ভারতের বিভিন্ন অংশেই চিহ্ন পাওয়া যায়। উড়িষ্যাতে হিমবাহের চিহ্ন পাওয়া গেছে, উড়িষ্যাতে। তো সেটা কোনোভাবেই সম্ভব নয়, আমরা জানি বর্তমান জলবায়ুতে সম্ভব নয়। তো মনে করা হয় কোনো এক সময়ে যখন এটা দক্ষিণ দিকে ছিল ভারতীয় উপদ্বীপ, তখন এই হিমবাহ আসার কারণে সেই চিহ্নটা এখনও রয়ে গেছে। তাহলে আগে কোনো এক সময় ভূখণ্ডগুলো একত্রিত ছিল, এটা প্রমাণিত এখান থেকেই। হিমবাহের উপস্থিতির জন্য উপযুক্ত পরিবেশটা সেখানে ছিল। এটা একটা অন্যতম পুরা জলবায়ুগত প্রমাণ, প্রাচীন হিমবাহের বন্টন। আর কি, আমেরিকাতে কয়লা স্তর। এখন কয়লা স্তর যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু কোনো এক সময় ক্রান্তীয় উষ্ণ জলবায়ু থাকতো, কারণ সেইখানের যে উদ্ভিদগুলো বেড়ে উঠেছিল সেই উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ার কারণে কয়লাটা তৈরি হয়েছে। তো আমেরিকা, যেটা কিনা নাতিশীতোষ্ণ অঞ্চলে রয়েছে, সেখানে আমরা উষ্ণ জলবায়ুর চিহ্ন পাচ্ছি, কয়লাটা পাচ্ছি। সুতরাং কোনো এক সময় এটা কিন্তু ক্রান্তীয় জলবায়ুর মধ্যে পড়তো আমেরিকা। তো এখান থেকে আমরা বলতে পারি যে পুরা জলবায়ুগত এটা একটা প্রমাণ। প্রাচীন হিমবাহ, কয়লা, এইগুলো। লোহা খনিজ, লৌহ জাতীয় খনিজ, সেটাও কিন্তু জলবায়ুগত কারণে কিছুটা দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে কি, লোহা খনিজ তৈরির জন্য উষ্ণ জলবায়ুর প্রয়োজন হয়। লিমোনাইট থেকে জল বিয়োজন প্রক্রিয়াতে খনিজেটা স্থানান্তরিত হয়। এখন লোহা খনিজের যে এলাকা সেটা 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা, কিন্তু লোহা সঞ্চয় উচ্চ অক্ষাংশ দেখতে পাওয়া যায়, 30 ডিগ্রির পরেও দেখতে পাওয়া যায়। তো কোনো এক সময় এরা নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করত বলে মনে করা হয়। প্রবাল দ্বীপ এবং কার্বনেট, এটাও কিন্তু একটা অন্যতম পুরা জলবায়ুগত প্রমাণ। প্রবাল দ্বীপ, কার্বনেট অবক্ষেপ, এটাও নিরক্ষরেখার দিকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কার্বনেট জাতীয় অবক্ষেপ এবং প্রবাল দ্বীপ দেখতে পাওয়া যায়। কিন্তু ক্রান্তীয় অঞ্চলের বাইরেও উচ্চ অক্ষাংশেও এই ধরনের সঞ্চয়ের উপস্থিতি দেখতে পাওয়া যায়, অর্থাৎ চিহ্ন পাওয়া যায়। তো প্রবালের আমরা অনুকূল পরিস্থিতি জানি, সেটা উষ্ণ জলবায়ুর প্রয়োজন হয়, উপকূল অঞ্চলে থাকা ইত্যাদি অনেক রকম শর্ত আছে। তো সেটা কিন্তু কখনোই খুব ঠান্ডা এলাকাতে হওয়ার কথা নয়, কিন্তু উচ্চ অক্ষাংশেও এদের উপস্থিতির চিহ্ন পাওয়া যাচ্ছে। তার মানে কি, সেই এলাকাগুলো কোনো এক সময় উষ্ণ অঞ্চলে ছিল। তাহলে এটাও কিন্তু একটা পুরা জলবায়ুগত প্রমাণ। মরু অঞ্চলে
অবক্ষেপ। এখন উষ্ণ মরু অঞ্চলেই শুধুমাত্র যে বালি জাতীয় অবক্ষেপ সেটা সঞ্চিত হওয়ার কথা, কিন্তু গবেষণা করে দেখা যাচ্ছে ইংল্যান্ডে কিছুটা ভূগর্ভে, কিছুটা ভূপৃষ্ঠের একটু ভেতরের দিকে বালির অবস্থান দেখা যাচ্ছে। এখন ইংল্যান্ডে শীতল জলবায়ু, নাতিশীতোষ্ণ থেকে শীতল জলবায়ু, এরকম অবক্ষেপ থাকার কথা নয়, কিন্তু সেই মরু জাতীয় যে অবক্ষেপ সেটা ইংল্যান্ডে দেখা যাচ্ছে। তো সুতরাং এটা কোনো এক সময়ে উষ্ণ জলবায়ুর মধ্যে বিরাজ করত, এটা মনে করা হয়। পলি, ইউরোপ, উত্তর আমেরিকা, এই দুটো জায়গাতেই একই ধরনের পলি সঞ্চয় দেখতে পাওয়া যায়। নরওয়ে আশপাশে, গ্রিনল্যান্ডের আশপাশে একই ধরনের অবক্ষেপ দেখা যায়, অর্থাৎ কিন্তু এই দুটো অংশ অনেকটা দূরে অবস্থিত, গ্রিনল্যান্ড আর নরওয়ে অনেকটাই দূরে, কিন্তু পলি তার মিল রয়েছে। সুতরাং এইগুলো পুরা জলবায়ুগত প্রমাণ হিসেবে আমরা বলতে পারি। এছাড়া জীবাশ্ম, বিভিন্ন জীবাশ্ম থেকে আমরা জানতে পারি পৃথিবীর বিভিন্ন স্থানে যে জীবাশ্মের সঞ্চয় বন্টন, সেখান থেকেও খুব জোরালো প্রমাণ পাওয়া যায়। প্যানজিয়ার মধ্যে প্রাণীদের অবাধ বিচরণ ছিল, যখন এগুলো একত্রে ছিল তখন এদের অবাধ বিচরণ ছিল। মেসোসরাস, যে ছোট কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম, সেটা দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে সেটা পাওয়া যায়। মেসোসরাস কোথায় পাওয়া যায়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা মনে রাখবেন। মেসোসরাস, এই যে মেসোসরাসের দক্ষিণ আমেরিকাতে, আফ্রিকাতে তার যে বন্টন সেটা স্পষ্ট, একেবারে এই জায়গাটাতে জুড়ে মেসোসরাস। লিস্ট্রোসরাস, আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা এবং উপদ্বীপীয় ভারত, লিস্ট্রোসরাস এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আফ্রিকা থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে আন্টার্কটিকা, লিস্ট্রোসরাস পাওয়া যাচ্ছে। এটা এক ধরনের প্রাণী। দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, সাইনোগনাথাস, সাইনোগনাথাস, এই যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে সাইনোগনাথাস পাওয়া যাচ্ছে। সরীসৃপ জাতীয় একটা প্রাণী, এর জীবাশ্ম পাওয়া যাচ্ছে। আর উদ্ভিদের দিকে যদি দেখি তাহলে দেখব গ্লাসোপটেরিস, গ্লাসোপটেরিস অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, ভারতীয় উপদ্বীপ হয়ে আফ্রিকা হয়ে একেবারে দক্ষিণ আমেরিকা, পুরো এই এলাকাটাতে গ্লাসোপটেরিস জাতীয় উদ্ভিদ পাওয়া যাচ্ছে, ফ্রান জাতীয় উদ্ভিদ পাওয়া যাচ্ছে। তাহলে এদের এই যে এত সুন্দর বন্টন এবং এর পরিষ্কারের মধ্যে মিল রয়েছে, এবং এই যে অবস্থানটা এটা একেবারে কল্পনাপ্রসূত অবস্থান নয়, সেটা কিন্তু খুব স্পষ্ট যে কল্পনা করে এটা কিন্তু করা হয়নি। তাহলে এবার দেখুন, এখান থেকে প্রশ্নগুলো খুব সাবধানে পড়তে হবে। এটা কোথায় কোথায় বন্টন ছিল, এদের অবস্থান কোথায় কোথায় ছিল, কোনটা প্রাণী কোনটা উদ্ভিদ, কোনটার অবস্থান কোথায় ছিল, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আবার জীবের দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু এবং দক্ষিণ আমেরিকার মার্সুপিয়াল অপোসাম, এদের মধ্যে মিল রয়েছে। এই দুই ভূখণ্ডে এদের বিচরণ এক জায়গাতেই হতো, এবং তাদের অবস্থানটা দেখে আমরা বলতে পারি যে এই দুটো একসাথে ছিল কোনো একটা সময়। এছাড়া কিছু প্রাণী উদ্ভিদ যেমন লেমিং, স্ক্যান্ডিনেভিয়াতে লেমিং পাওয়া যায়, স্বাভাবিকভাবে পাওয়া যায়। তো পশ্চিম দিকে তারা
এগিয়ে যায়। তো পশ্চিম দিকে তারা যেত এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসতো। স্ক্যান্ডিনেভিয়া মানে ইউরোপ, পশ্চিম ইউরোপ। স্ক্যান্ডিনেভিয়া পার করলেই কিন্তু আটলান্টিকের উত্তর অংশ চলে আসছে। তো সেই দিকে অর্থাৎ একেবারে সমুদ্রে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। তো মনে করা হয় ওটা কোনো একটা সময় স্থলভাগে ছিল, উত্তর আমেরিকার সাথে ইউরোপের মিলটা ছিল। তো তারা কিন্তু ওই দিকে ধাবিত হয়ে ইউরোপ থেকে উত্তর আমেরিকায় চলে যেত। কিন্তু মাঝখানে আটলান্টিক মহাসাগর তৈরি হওয়ার পরেও তাদের প্রবণতাটা রয়ে গেছে। তারা কি করে, তারা পশ্চিম দিকে যেতে চায় এবং সমুদ্রে গিয়ে পড়ে যায়, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কোনো এক সময় জোড়া ছিল দুটো, তাদের সেই প্রবণতা এখনও রয়ে গেছে। তো এখান থেকে মনে করা হয় যে এটাও একটা প্রাণী উদ্ভিদ সংক্রান্ত প্রমাণের মধ্যে পড়বে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে কয়লা। এখানে মাউন্টেন বেল্টের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রোটেরোজোইক মাউন্টেন বেল্ট, যেটা সেখানে মিল রয়েছে দক্ষিণ আফ্রিকার সাথে, দক্ষিণ আমেরিকার মিল রয়েছে। ক্রেটন, ক্রেটন যে স্থিতিশীল ভূমিভাগ, আর্কিয়ান যুগের যে ক্রেটন, তার অবস্থানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দুটো জায়গাতে কিন্তু সেম। এছাড়া আরও অনেক কিছু প্রমাণ রয়েছে। কানাডার উত্তরে অর্থাৎ যেটা একদম খুব ঠান্ডা এলাকা, সেখানে পটাশিয়ামের খনি পাওয়া গেছে। পটাশিয়াম কিন্তু শুধুমাত্র উষ্ণ জলবায়ুতেই হতে পারে। তো এটা একদম স্পষ্ট প্রমাণ যে তাহলে এটা কোনো এক সময় উষ্ণ জলবায়ুর মধ্যে অন্তর্গত ছিল। উত্তর আমেরিকার পূর্বে অ্যাপেলেশিয়ান পর্বত, সেটা নিউফাউন্ডল্যান্ডের কাছে সমুদ্রে গিয়ে শেষ হয়ে গেছে হঠাৎ করে। আবার ইংল্যান্ডের পশ্চিম উপকূলে ক্যালিডোনিয়ান পর্বত, সেটা হঠাৎ করে সমুদ্র থেকে উঠে এসেছে। তো এই দুটোকে আমরা যদি জুড়ে দিই তাহলে দেখব আমরা সুন্দরভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ অ্যাপেলেশিয়ান এবং ক্যালিডোনিয়ান এই দুটোর মধ্যে মিল রয়েছে। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। আমরা শুধু জিগসফিতে থেমে গেলে হবে না, আরও এই যে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই যে উত্তর দিকের যে মিল, এই যে মিলটা ছিল একটা সময়, এখানে অ্যাপেলেশিয়ান এইভাবে অবস্থান করছে, আর এদিকে ব্রিটেনের এই জায়গাতে এখানে আমরা দেখব ক্যালিডোনিয়ান। তো এরা এক সময় এক জায়গাতে ছিল বলে মনে করা হয়। তো এই সমস্ত কিছু দেখে, সব কিছু আলোচনা করে বর্তমান সময়ে বা আলফ্রেড ওয়েগনার সেই সময় একটা সমাধানে আসছেন যে তাহলে কোনো এক সময় এরা কিন্তু একই জায়গাতে অবস্থান করত। এবার আধুনিক কিছু প্রমাণ আমরা পাচ্ছি। আধুনিক কিছু প্রমাণ, গ্রিনল্যান্ড প্রত্যেক বছর 20 সেন্টিমিটার করে সরে যায় গ্রিনল্যান্ড, এটা আমরা বর্তমানে জানতে পেরেছি। জিওডেটিক কিছু প্রমাণ, সেখান থেকে গ্রিনল্যান্ডের সরণের কথা আমরা জানতে পেরেছি। 1962-তে হ্যারি হেস সমুদ্রবক্ষের বিস্তৃতির কথা বলেন, সেখানেও আমরা এই তত্ত্বের সমর্থনের কথা জানতে পারি, সেটাও একটা দিক। এবার কিছু রেডিওমেট্রিক ডেটিং, ইউরেনিয়াম, থোরিয়াম এরকম কিছু শিলাস্তর, সেখান থেকে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিক এবং পশ্চিম উপকূল দুটো একই জায়গাতে একই সময়ের বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ আমরা যে ডেটিং পদ্ধতি বর্তমানে ব্যবহার করি, সেই ডেটিং পদ্ধতির মাধ্যমে দুটো উপকূলেরই কিন্তু একই বয়স বেরিয়ে এসেছে। এটাও কিন্তু একটা জোরালো প্রমাণ, কারণ দুটো উপকূলে এত দূরে রয়েছে, তাদের উৎপত্তির সময়কালটা সেম। এটা কি করে সম্ভব? এইভাবেই সম্ভব এটা। এছাড়া কম্পিউটার ফিট 1965-এর পরে কিছু কম্পিউটার মডেলের মাধ্যমে দেখা হয় 500 ফ্যাদম গভীরতাতে
দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূল পুরোপুরি জোড়া লাগানো সম্ভব। তবে আধুনিক তত্ত্বে যেটা বলা হয় সেটা হচ্ছে এদের মধ্যে মিল আছে, কিন্তু আমরা পুরোপুরি উপকূল ধরে মিলটা পাবো না। কিভাবে মিলটা পাবো? মিলটা পাবো আমরা যদি মহীসোপান অঞ্চলগুলোতে দেখি। তো এগুলো আধুনিক সময়ের কথা, ওয়েগনারের পরবর্তী সময়ের কথা। আমরা এই তত্ত্বের সমর্থন করতে গিয়ে, এই তত্ত্বকে সমর্থন করতে গিয়ে বা পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো কিন্তু প্রমাণিত হয়েছে যে তার তত্ত্বের সাপেক্ষে এই বিষয়গুলো আছে। যেহেতু আমরা প্রমাণ উপস্থাপন করছি, আমরা এগুলো এখানে আলোচনা করলাম। এবার তার তত্ত্বের যে সমালোচনাগুলো হয় এগুলো আপনারা জানেন কম বেশি, যে তিনি যে শক্তির কথা বলেছিলেন, জোয়ারি বল, বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি, সেইগুলো কিন্তু যথেষ্ট নয়। সেগুলো যথেষ্ট নয়। জিন্স, গ্রিন, জেফ্রি এরা কিন্তু পরবর্তীকালে প্রমাণ করেছেন যে এই শক্তি যথেষ্ট নয়, সমালোচনার ক্ষেত্রে বলা হয়। এবার জীবাশ্মের যে সমালোচনা করা হয়, যে দুটো মহাদেশ ঐক্যবদ্ধ না হলেও জীবাশ্ম কিন্তু পাওয়া যায়, যেতে পারে। পৃথিবীর অনেক মহাদেশ এরকম পাওয়া গেছে। বেরিং প্রণালী কিন্তু একটা স্ট্রেট ব্রিজ হিসেবে, সেতুবন্ধক যোজক হিসেবে রয়ে গেছে। তো সেখান দিয়েও চলন সম্ভব, সেখান দিয়েও হতে পারে, কারণ হিমযুগ এলেই সেই জায়গাটা কিন্তু বরফের আস্তরণ পড়ে যায়। দুটো জায়গার মধ্যে খুব সহজে চলাচল করা যেতে পারে। সুতরাং দুটো মহাদেশ এক জায়গাতেই থাকতে হবে এরকম নয়, এগুলোকে বলা হয় স্ট্রেট ব্রিজ। ঠিক আছে, বেরিং প্রণালীটা আমরা জানি, আমাদের এশিয়ার পূর্ব দিকে এই অংশটা এবং উত্তর আমেরিকার আলাস্কার এই যে অংশটা, এখানে বেরিং প্রণালী রয়েছে। তো এখানে সুন্দর একটা ল্যান্ড ব্রিজ কিন্তু হিমযুগে হয়ে যায়। তো এখান থেকে এখানে চলনটা খুব সহজে সম্ভব। এর জন্য এই দুটোকে জোড়া থাকতে হবে এরকম ব্যাপার নয়, এরকম বলা হয়। জিগস অফ ইট নিখুঁতভাবে প্রমাণিত হয়নি, এটা একটা বিষয়। এখন ভাঙন, প্যানজিয়ার যে ভাঙন হলো কার্বনিফেরাসের আগে, কেন সেই ভাঙনটা হলো না, সেই তার আগে কি করে একটা দীর্ঘ সময় একত্রিত অবস্থায় ছিল, সেটাও একটা গুরুত্বপূর্ণ দুর্বলতা। মাউন্টেন, যে অরিজিন অফ মাউন্টেন, পর্বতের উৎপত্তি, সীমার ওপরে যে শিয়াল স্তর ভেসে আছে, যেটা উইগনার মনে করতেন, এবং সীমার ঘর্ষণের কারণে পর্বত তৈরি হয়েছে, সেটা রকি আন্দিজ পর্বতের কথা উনি বলেছেন। কিন্তু ওয়েগনার বলছেন কি, নিরক্ষরেখামুখী চলনের ফলে নিরক্ষীয় অঞ্চলে অধিকাংশ পর্বত সৃষ্টি, যেটা আমরা আমাদের যে মধ্যভাগের যে পর্বতমালা, মধ্যভাগের যে হিমালয়ের পাশ দিয়ে যে বেল্টটা চলে গেছে, ভূমিকম্প প্রবণ এলাকা, সেই জায়গাতে অনেক পর্বত আছে, সেটাকে ধরে ওয়েগনার বলেছিলেন যে এই পদ্ধতিতে হচ্ছে। কিন্তু আলাস্কার পর্বত, উত্তর পশ্চিম আফ্রিকার পর্বত, এই যে সব পর্বতগুলো রয়েছে, এই পর্বতগুলোর কিন্তু ব্যাখ্যা উনি দিতে পারেননি। তো বা উনি যে সীমার উপর দিয়ে শিয়ালের বিচরণের কথা বলেছিলেন, যেটা আমরা জানি দুটোই কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভেসে আছে, তো এরকম কিছু দুর্বলতা তার তত্ত্বে মধ্যে রয়েছে, তার তত্ত্বে পাওয়া যায়। তো যাই হোক, এছাড়াও আমরা বলতে পারি তার তত্ত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ, তার বৈজ্ঞানিক সত্যতা প্রমাণিত হয়েছে, যেটা একটু আগে বলছিলাম যে গ্রিনল্যান্ড সরে যাচ্ছে, আটলান্টিক মহাসাগর বছরে 2 সেন্টিমিটার করে সরে যাচ্ছে, এগুলো আমরা জানি। তো পরবর্তীকালে পাত সংস্থান দিয়ে খুব সুন্দর করে এগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, পরিচলন স্রোতের ব্যাপার রয়েছে সেখানে। তো সবটা মিলে তার তত্ত্বটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। এখান থেকে আমরা অবশ্যই এই তত্ত্বটাকে কিন্তু গুরুত্ব দেব। এবার এর পরবর্তীকালে ওয়েগনারের মৃত্যুর পর ডু টয়েট তার তত্ত্বটাকে নিয়ে আরও গবেষণা করেছিলেন। ঠিক আছে, ডু টয়েট। তো সেখানে উনি আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট নামে একটা গবেষণাপত্র লিখেছিলেন। ঠিক আছে, একটু মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্টস।
নামে একটা গবেষণাপত্র লিখছেন এবং ওয়েগনারের তত্ত্বটাকে কিছুটা পরিমার্জন করেন, যেটা মহীসোপান অঞ্চলের সাদৃশ্য বলে উনি মনে করছেন। এবং উনি বলছেন যে টার্শিয়ারি যুগের শুরু থেকে লরেশিয়া গন্ডোয়ানাল্যান্ডের বিচ্ছিন্ন হওয়া শুরু হয়। টেথিসের জন্ম হয় টার্শিয়ারি যুগে এবং ভারতের উত্তর পূর্ব দিকে চলনটা শুরু হয়েছিল ক্রিটেশাসের শুরুতে। এবং হোমসের যে পরিচলন স্রোত মতবাদ সেইটা ইনি তিনি মহাদেশীয় চলনের তত্ত্বটাকে সমর্থন করেছিলেন। অর্থাৎ ওয়েগনারের তত্ত্বের যে দুর্বলতাগুলো ছিল সেইগুলো আরেকটু পরিমার্জন করে উনি উপস্থাপন করেছিলেন এই গবেষণাপত্রে, এবং অবশ্যই সমর্থন করেছিলেন এটা, তো এটা একটু মনে রাখবেন। তো এই হচ্ছে মূল বিষয়। কোন সময়ে কোন যুগে কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে, কারণ এই যে প্রমাণগুলো বা ওভারঅল পুরো বিষয়টা এগুলো কম বেশি আপনাদের জানা, তো এখানে আমাদের গুরুত্ব দিতে হবে আদার্স যে ইনফরমেশান আছে সেইগুলোতে, কি কি মিল আছে, কোথায় কি প্রপার, যেগুলো বলছিলাম যে এই পর্বতের অবস্থানের কথা, বা এই যে খনিজ পাওয়া যাচ্ছে একই রকমভাবে একই অবস্থান, বা কোন প্রাণীটা কোন কোন মহাদেশে কিভাবে থাকতো, এ ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হবে। এবং তার সাথে সাথে কোন সময় কখন কি শুরু হলো। ফাটল, প্যানজিয়ার মধ্যে যে ফাটল শুরু হয়, ভাঙন শুরু হচ্ছে ট্রায়াসিক যুগে, ট্রায়াসিকে, কিন্তু তার আগে ভাঙন হয়েছিল পারমিয়ান যুগে, 30 থেকে 25 কোটি বছর আগে। সেই সময় প্যানজিয়ার মধ্যে ফাটল তৈরি হয়, চলতে শুরু করছে ট্রায়াসিকে। জুরাসিক যুগে দেখা যাচ্ছে কি লরেশিয়া গন্ডোয়ানাল্যান্ড ভেঙে যাচ্ছে, লরেশিয়া গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং ওই যে লরেশিয়া গন্ডোয়ানাল্যান্ডের যে আলাদা আলাদা ভূখণ্ডগুলো তাদের অবস্থানটা সেরকম দেখা যাচ্ছে। ক্রিটেশাসে গিয়ে টেথিস সাগরে পলি সঞ্চয় হচ্ছে, বা টেথিস থেকে যে হিমালয় এবং আল্পস এই উৎপত্তির প্রথম অবস্থায় সেটা রয়েছে। টার্শিয়ারিতে এসে সেটা টেথিস থেকে আল্পস এবং হিমালয়ের জন্ম হচ্ছে, এবং টেথিসের যে অবশিষ্টাংশ যেটা হচ্ছে ভূমধ্য সাগর, বর্তমানে টেথিসের অবশিষ্টাংশ হিসেবে রয়ে গেছে এখনো পর্যন্ত। আর উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে রকি, আন্দিজ এই দুটো পর্বত তৈরি হয়েছে। উত্তর এবং দক্ষিণ আমেরিকা দুটোই পশ্চিম দিকে সরে গেছে তারপরে, এবং যে কারণে রকি এবং আন্দিজ পর্বত তৈরি হয়েছে। তো এই যে এক একটা যুগে এক এক রকমের ঘটনা ঘটছে, এবং কখন কি উৎপত্তি হচ্ছে, কোন ভূখণ্ড কখন উৎপত্তি লাভ করছে, এটা একটু টাইম ধরে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি এটা একটা চার্ট দিয়ে দেব, সেই চার্টের মধ্যে টাইম পিরিয়ডটা, এবং আমি যে টাইম পিরিয়ডটা ছোট করে আপনাদের বললাম যে অ্যাটলিস্ট এখানে কিন্তু আপনাদের এই যে পিরিয়ডিক্যাল যে অংশটা কোন সময় কি হচ্ছে সেটা একটু মাথায় রাখবেন, কারণ এটার সাথে যুক্ত তো বটেই। জিওটেকটনিক এবং জিওমরফোলজির বিভিন্ন বিষয়ে আলোচনার সময় কিন্তু যুগের কথা আসবে, এবং তখন যদি কোনটা কোন সময় শুধু মুখস্থ করতে যান সেটা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে, মনে রাখতে পারবেন না। তো একটু ছোট করে মূল যে ক্লাসিফিকেশান সেগুলো মনে রাখবেন, এই সময় এই ঘটনা ঘটেছিল। তো আমরা কন্টিনেন্টাল ড্রিফটের সময় এই মেসোজোইক এরাতে কনসেন্ট্রেট করব, তারপরে এই ঘটনা ঘটেছে। আবার অন্য পর্বতের উৎপত্তি যখন, তখন এই প্রিক্যাম্বিয়ান সময় থেকেই আমাদেরকে পড়তে হবে, বা শিলার উৎপত্তির সময় থেকে বিভিন্ন সময়, তখন আমাদের এই জায়গাগুলো থেকেও আবার জানতে হবে যে কোন কোন সময় কী কী ঘটনা ঘটছে। তো আমি 2-3টা ইমেজ দিয়ে দেবো, ইমেজগুলো একটু হাতের সামনে রাখবেন, মাঝে মধ্যে একটু দেখবেন, কারণ এগুলো বারবার চর্চা না করলে কিন্তু মনে রাখাটা খুব কষ্টকর। ঠিক আছে, আর 2-একটা বিষয় আপনাদের বলবো, যে এই যে আগামীকাল স্যাটারডে এবং সানডে এই দুটো দিন আপনারা কিন্তু ব্যাপক হারে রিভিশন করবেন। আজকে হয়তো গতকাল এবং আজকে নিয়ে 2টো ক্লাস হলো, 2টো ক্লাসের নোটস এমসিকিউ আমি দিয়ে দেব। তো আপনাদের কাজ হবে
এই শনি রবিবার খুব ভালো করে দুটোকে চর্চা করা, বারবার রিভিশন করা, এবং আগামী সপ্তাহেতেও আপনাদের সারা সপ্তাহের যা কিছু পড়ানো হলো সেটা কিন্তু দুদিন খুব বেশি করে ভালো করে রিভিশন করবেন। ঠিক আছে, আপনারা দেখেছেন হয়তো জিওটেকটনিক যেই মাত্র শেষ হবে সম্ভবত 14-15 তারিখ নাগাদ, সেখানে কিন্তু একটা শুধুমাত্র জিওটেকটনিক, পুরোপুরি জিওটেকটনিকের উপর একটা মক টেস্ট নেওয়া হবে, বড় একটা মক টেস্ট, অর্থাৎ 100 নাম্বার বা আরও বেশি নাম্বারেরও, আমি সেটা এখনও ডিসাইড করিনি কত নাম্বারের টেস্ট আপনাদের নেওয়া হবে, 100 বা তার বেশি নাম্বারের একটা মক টেস্ট আমি নেব। তো পুরো জিওটেকটনিকটা খুব ভালো। এবার দেখুন, প্রত্যেক দিন আপনাদের মাত্র একটা করে টপিকে ফোকাস করা হচ্ছে, তো টার্গেট আপনাদের হাতে বাঁধা, যে একটা দিন সময় পাচ্ছেন আপনারা, সেই তার মধ্যে এইটুকু বিষয় খুব ভালো করে তৈরি করবেন, এবং এটা মাথায় রাখবেন যে এই জিনিস আমি পড়ছি কিন্তু আমি ভুলে যাব, 100% ভুলে যাবেন 2-3টে ক্লাসের পর, আর এই পুরাতন জিনিসগুলো খুব একটা মনে থাকবে না, কিন্তু সেটাকে বারবার রিভিশন করে করে ফিরিয়ে আনতে হবে, এবং আপনারা ডিসকাশনের মধ্যেও কিন্তু এই জিনিসটা রাখবেন। আজকে হয়তো শুধুমাত্র আর্থক্রাস্টের টপিকটা হয়েছিল, শুধু সেটা ডিসকাশন করেছেন, কিন্তু এর পরে পরে যখন ডিসকাশন করবেন, আর্থক্রাস্ট করবেন কিছুটা সময়, ধরুন আধ ঘন্টা আপনারা ডিসকাস করছেন বা 45 মিনিট করছেন, তার মধ্যে 10-15 মিনিট আর্থক্রাস্টের জন্য, বাকি আধ ঘন্টা কন্টিনেন্টাল রিফটের জন্য, এইভাবে ডিসকাশন করবেন, তবে কিন্তু ফাইনালি আপনারা একটা জায়গাতে পৌঁছাবেন। নাহলে আবার বলছি, পড়াগুলো কিন্তু বৃথা চলে যাবে, যদি রিভিশন না করেন কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু থাকবে না। যতগুলো জিনিস করছেন খুব সিরিয়াসলি করুন, লাইভ ক্লাসটা খুব সিরিয়াসলি করবেন, মক টেস্ট খুব সিরিয়াসলি দেবেন, ডিসকাশন খুব সিরিয়াসলি করবেন, এবং নিজস্ব যে পড়াশোনার টাইম সমস্তটাই কিন্তু খুব সিরিয়াসলি করবেন, তবে কিন্তু ফলটা পাবেন, না হলে কিন্তু পণ্ডশ্রম হবে, কোনো লাভ হবে না। এখানে আপনি পড়ছেন, মাঝারি পড়ছেন, আপনার যেটা মনে হচ্ছে, যখন মনে হচ্ছে খানিকটা পড়ছেন, আপনার মনে হচ্ছে হ্যাঁ বেশ তো পড়ছি, আগে তো আমি পড়তাম না এখন পড়ছি, এরকম নানা রকম, এগুলোর কোনো ভ্যালু নেই, কিচ্ছু ভ্যালু নেই। পড়লে খুব ভালো করে পড়তে হবে, নাহলে পড়ার কোনো দরকার নেই। এখানে ব্যাপারটা এরকমই, কম্পিটিটিভ এক্সামের ব্যাপারটা এরকমই। সুতরাং যে বিষয়গুলো বললাম, যা বললাম, এইভাবে এই করবেন, সেগুলো কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। না স্যার, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আপনারা নোটস দেখুন, কোশ্চেন আনসারগুলো করুন, মক টেস্টগুলো সিরিয়াসলি দিন, আর কিছু প্রশ্ন যদি আসে মনে, সেটা আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, মেসেজে লিখে, ভয়েসে, যেমন করে হোক জানিয়ে দেবেন, বা কিছু বলার থাকলে, যা কিছু বলার থাকবে আমাকে সেটা পার্সোনালি জানাবেন। ঠিক আছে, গ্রুপে আরেকটা জিনিস, স্যার বলছি অ্যানসারটা কখন দিবেন? আনসারটা দিয়ে দেবো, আনসার দেবো আমি, আনসারের সাথে আমি একটা ভিডিও করে দেবো কিছু এক্সপ্লেনেশন দিয়ে, সেটা আপনাদের একটু সুবিধা হবে, আনসারও দিয়ে দেবো। ঠিক আছে, আর আপনারা প্রপারলি এগুলো করবেন, গ্রুপে খুব বেশি এটা ওটা লেখার দরকার নেই, আমাকে পার্সোনালি জানাবেন, আমি গ্রুপে, কারণ হচ্ছে কি, ধরুন আপনাদের যেটা প্রয়োজন হবে গ্রুপে পুরাতন যে পিডিএফগুলো নেয়া, বা আমি হয়তো কিছু ইনফরমেশান দিয়েছি বা কিছু ইমেজ দিয়েছি, মাঝে মধ্যে আমি কিছু ইমেজ শেয়ার করব এর সাথে রিলেটেড বিষয়, তো সেইগুলোকে খুঁজে পাবেন না আপনারা যদি অতিরিক্ত কথাবার্তা বিভিন্ন রকম কিছু বলতে থাকেন গ্রুপের মধ্যে, দরকার নেই, আমাকে পার্সোনালি জানাবেন। ঠিক আছে, আমি গ্রুপটা দখলে শুধুমাত্র অ্যাডমিন মেসেজ করতে পারবেন সেই অবস্থাটা সেটা করে দিচ্ছি, কারণ অতিরিক্ত গ্রুপে বলার কোনো প্রয়োজন নেই, যা জানানোর আমাকে জানাবেন। ঠিক আছে, আর আপনাদের ডিসকাশনের একটা আলাদা গ্রুপ আমি করে দেবো পরে। আপাতত হ্যাঁ, ডিসকাশনটা আজকে কেমন হয়েছে, আপনারা 5-6 জন ছিলেন দেখলাম, বিকেলে কতক্ষণ ডিসকাশন করেছেন আজকে? স্যার ভালো হয়েছে। মোটামুটি কতক্ষণ করেছেন? 45 মিনিট হবে। 45-50 মিনিট তো হয়েছে। বেশ বেশ বেশ, ঠিক আছে, খুব ভালো, আপনারা ডিসকাশনটা করুন। আর একটা বিষয়, রাতে যারা করবেন ডিসকাশনটা, রাতের ডিসকাশনটাও শুরু করুন। আমি এখনও ফাইনালি বুঝতে পারছি না রাতে কারা করবেন ডিসকাশন, যারা দুপুরে করেননি তারা রাতে করুন, রাতে একটা লিঙ্ক তৈরি করুন, লিঙ্ক দিন, দিয়ে ডিসকাশন করুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আবারও বলছি, কিচ্ছু মনে থাকবে না যদি না আপনারা বারবার এই সমস্ত জিনিস না করেন, তাহলে কোনো ভ্যালু থাকবে না, এত পড়ে এত করে কিচ্ছু হবে না। আপনারা প্লিজ এগুলো করুন বারবার। ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দেবেন রাতে কারা করতে চাইছেন সিরিয়াসলি,
তো আমি সেটা দেখে আমি আপনাদের একটা টাইম ফিক্স করে বলে দেব। ঠিক আছে? আর যারা দুপুরে করছেন টাইম আপনারা ওই টাইমেই করবেন। যে যে টপিকগুলো আমি দিচ্ছি সেগুলো খুব ভালো করে পড়ে এবং তার আগেরগুলো বারবার এটা মনে করিয়ে দিচ্ছি, শুধুমাত্র সেদিনেরটা নয়, তার আগের টপিকেরও কিছু সময় রাখবেন ডিসকাশন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।